এখন ঘড়িতে বাজছে সন্ধে 5:45। এখন আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলবা না? কোথায় যাচ্ছি? কি জোর করে কেউ শুনতে পাচ্ছে না। দারোয়ান দেখতে। রাম সীতারাম। চলো তো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি দারোয়ান দেখতে, মানে হচ্ছে আমরা এখন যাচ্ছি রাজ দেখতে। শাসপুরে রাজ দেখতে যাচ্ছি আমরা। তো সেখানেই বড় বড় দুটো দারোয়ান আছে, তো সেই সবই দেখতে যাচ্ছি। সেই জন্য ভেবেছিলাম 4:30টার সময় বেরোবো, কিন্তু ইনি বললেন বাবা কি কুচুকে ধরবে, তো 4:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন পুরো অন্ধকার 5:45 বেজে গেছে। এখন আমরা রেডি হয়ে এই যে যাচ্ছি। চলো, ওসমিকে পুরো প্যাকড আপ করে দিয়েছি। এই যে সোয়েট শার্টটা ওপরে পরিয়ে দিয়েছি, আবার নাকটা দেখো দেখিনি। এই যে মাস্ক, তো নাকে কি আছে বলতো? হ্যাঁ, তো এই যে মাস্ক পরিয়ে দিয়েছি, চোখে চশমা পরিয়ে দেবো, বাস তাহলে ও রেডি। এই যে এটা হলো আমার ফুল লুক। আমিও এই যে রেডি, জুতোটা চেঞ্জ করব, বাস রেডি। সারাদিন বাড়িতে কাজকর্মের মধ্যে একদম ফেটির মতো হয়ে থাকি। সারাদিন মানে সেভাবে চুলটাও ভালো করে আঁচড়াই না, কিন্তু যখন অনেক দিন পর কোথাও যাই তখন না একটু, যখন নিজেকে একটুখানি সাজাই, একটু সাজগোজ করি, তখন নিজেকে দেখতেও খুব ভালো লাগে আর নিজের মন থেকে একটা খুশি আনন্দই কাজ করে। তো সেজন্যই এত বকবকানি। তোমাদের মধ্যে আবার অনেকে বলো তুই দিদি তুমি খুব বকর করো, সত্যিই খুব বকবক করি। তো চলো এইভাবে যাই। আর যাওয়ার সময় হয়তো অতটা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ বাইরেটা দেখতে পাচ্ছি পুরো ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। একদম এখান থেকে সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে। যেতে যেতে শাসপুর যাওয়ার পথে একটা গ্রাম পড়ে। সেই গ্রামের বিখ্যাত খাবার নাকি এটা খুবই জনপ্রিয় এখানের। তো সেটা আমাদেরকে ট্রাই করানোর জন্যই তোমাদের দাদাভাই বললো যে চলো শাসপুর পৌঁছানোর আগে এই খাবারটা খাওয়া যাক। এই যে খাবারটা তোমরা দেখছো, আচ্ছা তোমরা আগে বলো তো যে এই জিনিসটা কি? দেখে তো জিলাপির মতো দেখতে, তোমরা অনেকেই সেটা জিলাপি বলবে আমি জানি, কিন্তু কিসের জিলাপি? আসলে দু ধরনের জিলাপির কথা আমি জানি। একটা নর্মাল যে পেঁচানো জিলাপি হয় সেই জিলাপি, যেটা নর্মালি খাওয়া হয়, আর এক ধরনের জিলাপি হয় ছানার জিলাপি। কিন্তু এটা দুটোর মধ্যে একটাও না। এটা হলো ময়দা এবং ছানা মিক্স করা জিলাপি, যেটা নাকি এদিকে খুব পপুলার এবং যেটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। আর প্রথমবার আমরা ট্রাই করেছিলাম, আমরা মানে আমি আর রোশনি। সত্যি কথা বলতে এই খাবারটা খাওয়ার পরেও আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা কি দিয়ে বানানো। একবার মানে মনে হচ্ছিলো যে নর্মাল জিলাপিও না, ছানার জিলাপিও না, কিন্তু খেতে মিষ্টি মিষ্টি, ঠিক আছে মিষ্টি জাতীয় জিনিসই, কিন্তু একটু অদ্ভুত লাগছিল যে কী ব্যাপারটা। তারপরে যখন তোমাদের দাদাভাই আমাকে বললো, আমার প্রথমে বিশ্বাস হয়নি। তারপরে যিনি কারিগর, মানে এই দোকানের ওনার, তো ওনারা রসগোল্লা বানাচ্ছিলেন, তো ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারাও সেম কথা বলেন। শুনে তো আমি অবাক। যাই হোক, একটা নতুন মিষ্টি ট্রাই করলাম। বাড়ি থেকে সেজেগুজে বের হলেও রাস্তার মাঝখানেতে তোমাদের দাদাভাইয়ের কানপটিটা আমি মাথায় বেঁধে নিয়েছিলাম। নিজেকে দেখতে একদম মনে হচ্ছিল না অদ্ভুত লাগছে। একটা খেলে আবার কটা খাবে? ভালো? ওকে জিজ্ঞেস করো ভালো কিনা। ভালো মা, খুব ভালো, খুব ভালো। টেস্টি নাকি? দেখো টেস্টি হলে। পুরো বাপের মেয়ে হয়েছে, যেমন বাবা তেমন তার মেয়ে। খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছি আমরা শাসপুর। ওই যে দূরে দেখতে পাচ্ছ, রাস পূর্ণিমার জন্য বা রাসের উপলক্ষে কি সুন্দর একটা বড় লাইটের গেট করেছে। আসলে জানো তো, আমি না ছোটোবেলা থেকেই রাস দেখতে আসি আর কি, মানে রাস আমার কাছে নতুন নয়, ছোটোবেলা থেকেই এসেছি। এবং এর আগেও তোমাদের সাথে হয়তো আমি ভিডিও করে তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি, কিন্তু আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না, হয়তো শেয়ার করেছি। তোমাদের দাদাভাই বলছিল যে হ্যাঁ শেয়ার করেছো তুমি, তো হতে পারে। ইদানিং আমার এত ভুলও মন হয়েছে, আমি কত কিছুই না ভুলে যাচ্ছি। তো সে যাই হোক, তো ছোটোবেলা থেকেই রাজ দেখতে আসি, কিন্তু এই যে আমরা এখানেতে আসার পরই অশ্মির কোথায় চোখটা আটকে গেছে জানো? অশ্মি এখানেতে এসি এই যে ওই যে বড় বড় যে সমস্ত রাইডগুলো হয় না মিকি মাউসের মতো, ওই যে দেখতে পাচ্ছ ওগুলো, বা জাম্পিং যেগুলো হয়, তো সেগুলো তো চোখ আটকে গেছে। কিছুতেই ওনাকে ওখান থেকে সরিয়ে আনা যাচ্ছিল না। সোয়েট শার্ট, মাথায় টুপি, মাস্ক যা ছিল সেগুলো সমস্ত কিছু খুলে দিলাম, কারণ আমি জানি রাসে এত ভিড় হয়, সেখানে পুরো গরমের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। তো সেই জন্য সব কিছু খুলিয়ে দিলাম। এই মেয়ে তো কিছুতেই যেতে রাজি হচ্ছে না, মানে কতবার ওকে বলছি যে চলো চলো যাই, গিয়ে আগে ঠাকুরের দর্শন করে আসি, তারপর তুমি আসবে।
কিন্তু এই যত দিন যাচ্ছে মেয়ের আমাদের এত জেদ বাড়ছে, সে আর কি আর বলি। আর এবারে জানো তো এত মানুষের সাথে আমার দেখা হয়েছে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, সব দেখতে পাবে। এত মানুষ মানে মানে অর্ধেক লোকই পুরো আমার বাবার বাড়ির গ্রামের মঙ্গলপুরের, মানে সে আর কি বলবো। তো এখানে যেতে না যেতেই আমার ভাইপোর সাথে দেখা হয়ে গেছিলো। ভাইপো মানে অশ্মির ভাই, এবার যার সাথে অশ্মি আমার বাবার বাড়ি গেলেই আর কি ও খেলাধুলা করে, তো তার সাথে দেখা হয়ে গেছিলো, তারাও এসেছিলো আর কি। আমি আজকে এত খুশি যে কি বলবো ওদেরকে দেখে। তো ভাবলাম ভাইপোকে একটা কিছু খেলনা কিনে দিই। তো কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে এই তরোয়ালটা আমার কাছে একটু নতুনত্ব মনে হলো, আর এর মধ্যে কি সুন্দর লাইটও জ্বলছিল। তো ভাবলাম এটাই না হয় আমার ছোট্ট ভাইপোটাকে কিনে দিই। আর এই যে আমার কাকুর কোলে রয়েছে, মানে কাকু এসেছে তার নাতি আর তার বৌমাকে নিয়ে রাস দেখাতে। তো অশ্মির জন্য এখানে কিছু দেখছিলাম, কিন্তু যা দাম বলছিল ওরে বাপরে, হাত দেওয়াই যাচ্ছিল না। তো ভাবলাম অন্য কিছু কিনে দেবো। তো এখানটা থেকে জাস্ট একটুখানি এক পা এগিয়ে এসেছি, এখানেতেও দেখা হয়ে যায় আমার আর এক রিলেটিভসের সাথে। সবার সাথে দেখা হয়ে আমার এতটাই ভালো লাগছিল যে তোমাদের আমি কি বলবো, মানে মনটা পুরো আনন্দে খুশিতে লাফাচ্ছিল। তো অঙ্কিতা ছিল, অঙ্কিতা হচ্ছে আমার মেয়ের মতনই, মানে অশ্মি রানীর মতনই একটা ছোট্ট দুষ্টু মিষ্টি একটা বাচ্চা। তো তাকে একটা এরকম বেলুন টাইপেরই এরকম একটা কিছু কিনে দিলাম, কারণ এখানটাতেই দাঁড়িয়েছিল ওরা, আর এত ভিড় সামনের দিকে এগোনোই যাচ্ছিল না। তো ওখান থেকে আবার অশ্মির এই মুরগিটা আর কি পছন্দ হয়েছে, তো কি অদ্ভুত জিনিস ওর আর কি পছন্দ হয়েছে। তো অঙ্কিতাকে ওটা কিনে দিল, আবার অশ্মির এটা পছন্দ হয়েছে বলে অশ্মিকেও আবার এটা কিনে দিল। পরে আবার এটা অবশ্য আমরা চেঞ্জও করে নিয়েছিলাম। আর এখানেই হয়ে গেল সেই আর এক কাণ্ড, সেটা দেখে তো তোমাদের দাদাভাইয়ের পুরো মাথা পুরো গরম হয়ে পুরো রেগে পুরো বম হয়ে গেছিলো। সেটা হচ্ছে এই মামিমা ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে, মানে কি বলবো, কখন যে উনি চলে গেলেন, আর চলে গিয়ে অশ্মির জন্য এই বড় একটা গাড়ি কিনে এনে ওর হাতে দিলেন, মানে সেটা দেখে তো অশ্মির বাবা পুরো থ হয়ে গেছে। তো যাই হোক, খুব রাগারাগি করছিল, কিন্তু কিছু করার নেই। কেউ যদি মানে আমাদের বাচ্চাকে মানে অশ্মিকে যদি কেউ ভালোবেসে কোনো গিফট দেয়, সেখানে আমার কি কিছু করার আছে বলো তো। তো মন্দিরেতে প্রবেশ করার পরই এই যে মাথায় টিকা নিয়ে নিলাম ওম। তো তারপর এই যে দেখো সেই দারোয়ান, যে দারোয়ানকে দেখার জন্যই অশ্মিকে নেওয়া আসা, মানে আমাদেরও ছোটোবেলার এটা একটা স্মৃতি বলতে পারো। ছোটোবেলা থেকে একটা নস্টালজিক ফিল হয়। ছোটোবেলা থেকে আমরা ওই দারোয়ান দেখতে আসতাম। আমাদের কাছে এই রাসের সব কিছুর থেকেও মেন এক আকর্ষণ ছিল হচ্ছে এই দারোয়ান, আর অশ্মির কাছেও ঠিক এটাই এখন হবে। তবে তোমাদেরকে আমি যেটা প্রথমে বলছিলাম, ছোটোবেলা থেকে রাস দেখতে এখানেতে এলেও এখানে যে মানে কি বলবো, যে ঠাকুর বেরোনোর একটা কথা আছে না, এখানে নারায়ণ বেরোবেন, মানে রাস ঠাকুর আর কি বেরোবেন, তো সেটা সেভাবে কোনোদিনই আমরা দেখিনি। কারণ ঠাকুর একটু রাত করেই বেরোয়, ওই 8টা বা মানে 8টা 10-15 বা 8:30, মানে 8টা থেকে 8:30টার মধ্যে আর কি বেরোয়। তো তখন আমরা বাড়ি চলে আসি, কিন্তু এই বছর যেতেই আমাদের একটুখানি লেট হয়ে গিয়েছিলো। তো সেই জন্য বলতে পারো ঠাকুরেরই কৃপা বা ঠাকুরেরই টানানো, এত লোকের মাঝখানে অশ্মিকে কোলে নিয়ে আমি ঠাকুর দেখেছি, মানে যেটা আমি ছোটোবেলা থেকে কখনোই দেখিনি, সেটা অশ্মিকে সাথে নিয়ে দেখছি। ওই যে ঠাকুর, চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও, এ এক দুর্লভ দর্শন। আর জানো তো ঠাকুরকে আমি এত কাছ থেকে দর্শন করেছি, এত কাছ থেকে দর্শন আমি এর আগে কখনোই করিনি। মানে ঠাকুর আর আমার মাঝখানে শুধু একটা বাঁশের ব্যারিকেড ছিল, মানে এতটা সামনে থেকে দর্শন করেছি, আর শুধু বারবার এটাই মনে হচ্ছিল যে ঠাকুর স্বয়ং আমাকে এইভাবে দর্শন দেবেন বলি, এত কাছ থেকে দর্শন দেবেন বলি আজকে আমি এসেছি এখানে। নাহলে তো আমাদের কোনো প্ল্যানই ছিল না যে এখানে আসবো, রাস দেখতে আসবো, তোমাদের দাদা ভাইয়ের ছুটি পাওয়া, মানে কোনো কিছুই আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। হঠাৎ করেই আসা, আবার 4:30টার সময় বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেল, 6টার সময় বেরোলাম, মানে সেটাও ঠাকুরেরই টানানো, ঠাকুর আমাকে দর্শন দেবেন বলেই হয়তো এতটা আমাদের লেট হলো। আর যদি লেট করে না আসতাম তাহলে ঠাকুরের দর্শন পেতাম না, তাহলে তো সকাল করে এলে আবার সকাল করে চলেও যেতাম। মানে ভাবো, চলো আমি বেশি কিছু বলবো না, তোমরা ঠাকুরের দর্শন করো, এই এক দুর্লভ দর্শন। আমার মনে হয় যে ঠাকুরের দর্শন করার পর তোমাদেরও আমার মতনই সেম ফিলিংস হবে।
ঠাকুরকে এখন মন্দিরের চারিপাশে, এই যে সামনে যে মন্দিরটা দেখলে, ওই মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করছিলেন, তারপর ঠাকুরের সিংহাসনে বসাবেন। এই যে এত 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 মানুষ, এত এত লোক শুধুমাত্র ঠাকুরের দর্শন করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছেন, মানে ভাবো তো। আর সবার হাতে মোবাইল, সবার হাতে ক্যামেরা, ঠাকুরের ছবি তুলছে, ভিডিও করছে। এই যে ঠাকুরের আমাদের সিংহাসন, দুপাশে দুজন দারোয়ান দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর চারিপাশে পরিক্রমা করে এসে আবার ওনার সিংহাসনে বসবেন। এই এক ঠাকুরের অপার মহিমা, অপার কৃপা করেছেন আমার ওপর, এত কৃপা করেছেন যে আমি ওনার দর্শন পেয়েছি আজকে। এখানে যে এই যে রাস পূর্ণিমাতে যে সমস্ত ধুমধাম করে এভাবে রাসের পুজো হয়, মানে এটা পুরো শতাব্দী প্রাচীন রাস বলতে পারো, মানে কয়েকশো বছর পুরনো এই পরিবার, একটাই পরিবার আর কি, মানে এই পরিবারই এই রাসের আয়োজন করে আসছে, দেব পরিবার। তো শতাব্দী প্রাচীন এই পুজো, এই রাস। তো এখানেতেই একমাত্র নহবত বসে। প্রত্যেক বছর রাসের সময়তেই আমি এই নহবতের দেখা পাই, নহবত আর কি শুনতে পাই। আর কোথাও আমি নহবত যে বসে বা নহবতের যে সুর, সেটা কখনোই শুনতে পাই না। তো এখানেতে আমরা এখন মা মেয়ে দুজনে মিলে এখানে ঘোরাঘুরি করছিলাম। আর এই সময়তেই আমার ইউটিউব ফ্যামিলি থেকে কয়েকজনের সাথে দেখাও হয়ে গেছিলো, এই এত এত লোকের মাঝখানেও, মানে এত এত মানুষের ভিড়ে তারাও আমাকে চিনতে পেরেছে। আমি হয়তো তাদেরকে অতটা চিনতে প্রথমের দিকে পারিনি, তারপর যখন তারা এগিয়ে এসে আমাকে পরিচয় দেয় তখন এত ভালো লাগছিলো, সে আমি তোমাদের কি আর বলবো। তো চলো, এখানটাতে একটুখানি আমরা ঘোরাঘুরি করছিলাম। তো চলো তোমাদের সাথে না একবার নহবতের যে শ্যুটটা সেটা একটুখানি শেয়ার করি, কারণ তোমাদের এতক্ষণ ধরে আমার ভয়েস ওভারে বা আমার কথা তোমরা শুনছো, তার কারণ এত পরিমাণে এখানে মিউজিক বাজছিল। তো মানে ভয়েস ওভার ছাড়া কোনো উপায় নেই, কারণ তোমরা আমার কোনো কথা শুনতে পারবে না, আর কপিরাইট তো চলেই আসবে। তো যা হবে হবে, কপিরাইট আসবে আসবে, না আসবে না আসবে। তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে নহবতের যে গানটা বা শ্যুটটা। শুনলে তোমরা, এই নহবত সম্পর্কে যদি তোমাদের কোনো কোনো মানে জানা কিছু থেকে থাকে আমাকে একটুখানি জানিও, কারণ এই সম্পর্কে জ্ঞান আমার কিছুই নেই। শুধু প্রত্যেক বছর রাসের সময় দেখি এই যে আমরা তিনজনে মিলে কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে মজা করেছিলাম। আর এর আগে কিন্তু ভীষণ রাগারাগি করেছিল তোমাদের দাদাভাই, আমাকে এত বকা দিচ্ছিলো সে আর আমি আর কী বলি। কিন্তু এখন মোটামুটি ওনার মুডটা একটু ঠিক হয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে এখানেতে একটা আর্ট প্রদর্শনীর জায়গা ছিল, সেটাই দেখতে যাচ্ছিলাম। প্রত্যেক বছরই করে, তো এই বছর ভাবলাম দেখে আসি। কিন্তু এই যে আমার মেয়েকে দুটো ক্লিপ পরিয়ে আমি নিয়ে গেছিলাম, অশ্মি সেগুলো খুলে দিয়ে ফেলে দিয়েছে। ভাবো তো কীরকম লাগে। ভাগ্যিস দেখতে পেলাম, আর যদি দেখতে না পেতাম তাহলে হয়তো হারিয়েই যেত। তো ভাবলাম ও যখন পড়বেই না, তখন মেয়ের মাই আর কি ক্লিপগুলো এঁটে নিক, কারণ হাতের মধ্যে ঘুরবে, কোথায় আর রাখবো, তার থেকে চুলেতে এইভাবে আটকে নিলে মানে বেশ সেফও থাকলো, আর একটু আমার অন্যরকম একটু স্টাইলও হলো। কীরকম লাগছে একটুখানি জানিও। তো যাই হোক, তো অনেকে বলে না, দেখবে ছবি কথা বলে। আজকের এই পেন্টিংগুলো দেখে আমার ঠিক সেটাই মনে হয়েছে। এত বছর রাস দেখতে আসি, প্রত্যেক বছরই এখানে মানে এরকম আঁকার প্রদর্শনী করে, কিন্তু এই বছরের আঁকাগুলো যেন একটু জীবন্ত, একটু ফুটন্ত, মানে এত সুন্দর আঁকা এর আগে আমি কখনো সামনে থেকে দেখিনি। মানে বোঝাই যাচ্ছে যে যুগ যত এগুচ্ছে, দিন যত মানে এগুচ্ছে, তত মানুষের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আসছে। এখন এআই এর যুগ, এআই কি করবে, মানুষ এত সুন্দর আঁকছে, মানে
কি বলবো, এই যে 3টে ওয়াল, এই 3টে না 4টে ওয়াল, এই 4টে ওয়ালের মধ্যেই এত এত সুন্দর পেন্টিং। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সবটা শেয়ার করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু কিছু কিছু ছবি, যে ছবিগুলো পুরো একদম আমার মন ছুঁয়ে যাচ্ছিলো, ভাবলাম সেইগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। ওই বাচ্চার মুখটা দেখলে আমার বুকটা যেন কেঁপে যাচ্ছিলো, ওই বাচ্চার কান্নাটা দেখে। এখানেতে হনুমানের ছবি, মানে কি বলবো, এত সুন্দর এত সুন্দর। আর এখানে দেখো এগুলো কী সব মন্ডালা আর্ট না কী সব বলে, আমার অতটা কোনো নলেজ নেই, আমি হয়তো ভুলভাল বলছি, কিন্তু বিশ্বাস করো প্রতিটা আঁকা ওই যে কি সুন্দর। দেখো মহাদেবের ছবিটা এত সুন্দর এত সুন্দর। পাশের এই যে আঁকাগুলো মনে হচ্ছিল যেন কেউ ফটোগ্রাফি করেছে, কেউ আঁকেনি। আর এই যে হাতটার ছবি এঁকেছে, শিরা উপসরা ছোটো ছোটো স্ক্রিনের মধ্যে যে খাঁজগুলো পড়ে সেগুলো দেখো। আর এই সামনের মেয়েটাকে দেখো কত সুন্দর, মনে হয় সত্যিকারের সামনে ওইভাবে দাঁড়িয়ে রয়েছে। মানে কি বলবো, ছবি এখানে পুরো জীবন্ত হয়ে ধরা দিয়েছে। এখানে আপনার মতামত বা মন্তব্য লেখারও জায়গা ছিল, তবে আমি সেরকমভাবে কিছু লেখার সময় পাইনি, কারণ অশ্মি এদিকে প্রচণ্ড আর কি মানে জেদ করছিল এখান থেকে যাবে। আর এখানে এত ভিড়, তোমাদেরকে বলছিলাম না পা ফেলার কোনো জায়গা নেই। অশ্মিকে নিয়ে কোলে করেতে এগোতেই পারছিলাম না, তো আসার সময় তো কোলে করেই নিয়ে এসেছি, আর যাবার সময়তেও কোলে করে নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হচ্ছে, কারণ ওকে যদি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতাম তাহলে ও পদপৃষ্ট হয়ে মানে যাই হোক আর কি মানুষের পায়ের তলার মধ্যে চলে যেত। কিন্তু এই কোলে করে নিয়েও আমি কিছুতেই এগোতে পারছিলাম না, তো সেটা দেখি আমি প্রচণ্ড আমার হাসি পাচ্ছিল। এত এত ভিড়, আর আমি একটু করে এগোচ্ছি আর আটকে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই মানে একবার করে বলছিলাম যে তুমি একটুখানি অশ্মিকে নাও, আমি তারপর নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাই বললো এত ভিড়ের মাঝখানে ওকে সামলাতে আমি পারবো না, কাজ চুল ধরে টানবে না কি করবে, কারণ অস্মিতা আমাদের খুব শান্ত মেয়ে, তো সেই জন্য আর কি আমিই নিয়ে যাচ্ছিলাম। এত ভিড় তোমাদের আমি কি বলবো, মানে মাঝের রাশের দিকে বেশি ভিড়টা হয়, কিন্তু এই আজকে বাবারে কি ভিড়টাই না ছিল। আমরা ঘোরাঘুরি করলেও ঠাকুর দর্শন করে মজা নিলেও মানে অস্মির তো সেখানে নেই। অস্মির মন কিন্তু সেই রাইডগুলোতেই আটকে আছে, যেটাও গাড়ি থেকে নেমে দেখেছে, সেই দিকে আর কি টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিছুতেই ওকে আটকে রাখা যাচ্ছে না। এদিকে তোমাদের দাদাভাই বলছে পপকর্ন কিনবে, তো সেইটুকু সময়ও অস্মি দিচ্ছে না, হাত ধরে টেনে লাফিয়ে নিয়ে যাচ্ছে। যে দেখছো, ওকে বলা হয়েছে যে এই যে পপকর্নটা নেওয়ার পরেই যাব, তো সেই জন্য খুশিতে পুরো আত্মহারা। ওরে বাপ রে, কি করছে, গাড়ি আসছে, অশ্মি কোথায় যাবে তুমি? আমি হাত ছেড়ে দিচ্ছি। ফাইনালি এই যে চলে এসেছি ওই রাইডগুলোর কাছে, ফাইনালি ওকে তোলা হবে। কিন্তু আমাদের অশ্মি রানী ঘরেতে যতটা না বাঘ, বাইরে বেরোলে ওর সমস্ত হাওয়া বেরিয়ে যায়, মানে কী বলবো, এত ভীতু এত ভীতু। যাই হোক, কবে যে বড় হবে আর কবে যে আর কি ওর ভয়গুলো ভাঙবে সে ভগবানই একমাত্র জানেন। এই যে থুপসি পরে মানে বসে পড়লো, কিছুতেই আর উনি উঠবেন না। সেই মনে আছে দুর্গাপুজোর সময়তে যখন আমরা ঠাকুর দেখতে গেছিলাম, ওখানের একটা মেলাতে ও চুপচাপ বসে বসেই লাফাচ্ছিল। তবে এখানেতে প্রথমটা বসে বসে লাফালো, তারপরে ও একটুখানি নিজে থেকে দাঁড়িয়েই বাস লাফাচ্ছিল। কিন্তু এখানে যেটা খুশি মানে মেন মজাটা যেটা, সেটা হচ্ছে ওই সিঁড়ির মতোগুলো গিয়ে ওপরে উঠে তারপর ওখান থেকে স্লিপের মতো গড়িয়ে যাওয়া, গড়িয়ে নেমে আসা। কিন্তু অশ্মি সেটা কখনোই করেনি, মানে এখনও পর্যন্ত সেটা করে ওঠেনি। অশ্মিকে বারবার বলছিলাম যে বাবা তুমি ওপরে উঠে যাও, ওখান থেকে নেমে এসো, কিন্তু ও কিছুতেই না, ও সেই এই একই জায়গাতে ওইভাবে লাফাবে। মানে তোমাদেরকে আমি কী বলবো। আর আমরা এত হাসছিলাম, ওর অবস্থা দেখে অন্যান্য লোকজনেরা বা মানুষজনেরা কী হাসাহাসি করবে, আমরা বাবা মা আমরা দেখি এত হাসি পাচ্ছিল আমাদের, সে আর কী বলবো। অনেক চেষ্টা করেও যখন ওকে ওঠাতে পারছিলাম না, তখন ভাবলাম যে থাক ছেড়েই দিই, ও যেভাবে মজা নিচ্ছে আনন্দ করছে তো সেভাবেই থাক, যখন একটু বড় হবে বুঝতে শিখবে হয়তো উঠবে, তো যা করছে করুক আর কি, ওর মজাটা ওর খুশিটাই হলো আসল। তো ও যখন এইভাবে মজা পাচ্ছে বা মজা করছে,
তো এইভাবেই করুক। কিন্তু তা সত্ত্বেও মনটা হচ্ছিল যদি একবার উঠতো, মানে যদি উঠে গিয়ে ওখান থেকে মানে স্লিপের মতো গড়িয়ে আসতো, তাহলে ওই মজাটা পেলে ও হয়তো আরও বেশি মানে মজা পেত। ও হয়তো এটা করতে ভয় পাচ্ছে, এখন উঠতে চাইছে না। তো সে তারপরেও আবার হয়েছিল দুটো বাচ্চা মেয়ে এসে অস্মিকে তোলার অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ তারাও আর কি তুলতে পারেনি অস্মিকে। মানে অস্মিও অনেকটা চেষ্টা করছিল, কিন্তু ওর চেষ্টার মধ্যে ভয়টা ছিল বেশি, তো সেই জন্য কিছুটা উঠেও আর উঠতে পারেনি। তারপরে আমরাই বললাম নিজে থেকে যে ছেড়ে দাও ওদেরকে, তোমরা যেমনভাবে মজা করছো মজা করো, ওকে ওর মতো ছেড়ে দাও, ও যেমন করে খুশি মজা করছে ও মজা করুক। কিন্তু আবার পড়েছিলাম আমরা মহাবিপাকে। একটা তো টাইম লিমিট থাকে যে ওই টাইম পর্যন্ত ও ওখানেতে ওইভাবে মজা করবে। তো যখন টাইম শেষ হয়ে যায়, ওখানে যিনি দাঁড়িয়েছিলেন আঙ্কেল, তো উনি যখন আর কি বলছেন যে বাবা নেমে এসো, কিছুতেই উনি নামবেন না। আর আমরাও এত বকাবকি করছিলাম বা মানে এত করে বলছিলাম যে বাবা নেমে এসো, সে উনি কিছুতেই নামবেন না। তারপরে যখন একটু ভয় দেখায় যে আমরা তাহলে চলে যাচ্ছি, তুমি তাহলে থাকো, তারপর উনি আর কি নেমে আসেন। মানে বোঝো কাণ্ড, মানে যে পারপাসে আর কি এটা তৈরি করা বা বানানো যে ওপর থেকে উঠবে নামবে, সেটা উনি করবেন না। এখানে দাঁড়িয়ে উনি মজাটা নেবেন, আবার ওখান থেকে উনি নামবেনও না। অনেক কষ্টে ওনাকে নামানো হলো। এরপরে আমরা যাব ফুচকার দোকানে। বাড়ির বাইরে কোথাও গেলে আমি তো ফুচকা খাবই, তোমরা তো সেটা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। তো এখানে একটা দোকান ছিল, দোকানের যে সিঁড়ি, তো সেই সিঁড়িতে এখন বাবা মেয়ে বসে রয়েছে। আর আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট এরকম স্পেশাল ফুচকা। তবে স্পেশাল ফুচকা এখানে সস দিয়েও বানাচ্ছিল, অপশন ছিল সস বা দই। তো তোমাদের দাদাভাই দই ফুচকাটা বেশি পছন্দ করে, তো সেজন্য দই দিয়ে আর কি স্পেশাল ফুচকা বানিয়ে দিয়েছিল, আর আমিও তাই নিয়েছিলাম। তবে এখানে হয়েছিল কি, তোমাদের অস্মিরানি পুরো প্লেটটাই নেবে, ওর বাবাকেও দেবে না। মানে বোঝো তো কীরকম কাণ্ড। আর ওটা এতটাই ঝাল ছিল, খেতে পারছে না, তবুও ওর বাবাকে দেবে না। তো তবুও তোমাদের দাদাভাই অনেক বুঝিয়ে যে বাবা আমাকে একটুখানি দাও, আমি একটু খাই, আমি একটু বাবা হই, বাবাকে দিতে হয় করে যতটুকু আর কি খেতে পেরেছিল। তো বাকিটা অস্মি খেয়েছিল, মানে অস্মি দুটো মতো খেয়েছিল, বাকিটা তোমাদের দাদাভাই খেয়েছিল। এত ঝাল কিছুতেই ছাড়তে পারছে না, তবুও মানে খেতে পারছে না, তবুও ছাড়তে পারছে না। মানে ও আমার মতো আর কি দিন মানে আমিও বুঝতে পারছি আর কি যে অস্মি বড় হয়ে মায়ের মতনই হবে, ফুচকা প্রেমীই হবে। তবে এই যে স্পেশাল ফুচকাটা বানিয়েছিল, মানে ওই মোটামুটির মতো বানিয়েছিল, খুব ভালোও না আর খুব খারাপও না। তো মেলায় এর থেকে বেশি আর এক্সপেক্ট করাও উচিত না, কারণ এত ভিড়, সেই ভিড়ে এত কাস্টমার, তো সবাইকে সমানভাবে দিচ্ছে। তো ঠিক আছে, মোটামুটি ঠিকই ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিছুতেই ওর বাবাকে দেবে না, আবার এত ঝালও লেগেছে, ছাড়তেও পারছে না। হ্যাঁ, তারপরে আবার আমরা মানে এমনি নর্মাল জল ফুচকাও খেয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো, কারণ ওর এই ফুচকা খেয়ে ওর এত ভালো লেগেছে, মানে ওর খুব ভালো লেগেছে আর কি। তো সেই জন্য ও বলছে চলো একটুখানি দই ফুচকা খেলাম, তো একটু জল ফুচকাও খাই। তো দুজনে মিলেই আর কি ভাগাভাগি করে খেয়েছিলাম জল ফুচকা। তারপরে আমরা একটুখানি ওয়েট করেছিলাম, তো তারপর ওয়েট করার পর গিয়েছিলাম আমরা পাপড়ি চাট খেতে। প্রথমে আমি একাই পাপড়ি চাট খাচ্ছিলাম। তো আমি যখন পাপড়ি চাটটা খাচ্ছিলাম, ঠিক সেই সময়তেই আমার ইউটিউব ফ্যামিলির আর একজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছিলো। তো তার সাথে কথা বলে আমার ভীষণ রকমভাবে ভালো লেগেছিলো। প্রথমে তো আমি বুঝতে পারিনি, তারপরে যখন সে নিজের পরিচয় দেয় তখন তো আমি একদম খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। তো সে আমার নিয়মিত ভিডিও দেখে, এবং তার আবার রিলেটিভসও আছে আমার এই শ্বশুরবাড়ির গ্রামে। খুব মজা হলো, খুবই মজা হলো। এত মজা করে শেষমেশ আমরা এইভাবেতে সেজে এবার আমরা ফিরবো বাড়ি। রাত বেশ অনেকটাই হয়ে গেছে, অস্মিকেও প্যাকিং করে নিয়েছি, আর আমরা নিজেরাও প্যাক হয়ে গেছি। এবারে আমরা ফিরবো বাড়ি। কিছুই দেখতে পাচ্ছি না, কারণ চশমা পুরো ঝাপসা হয়ে গিয়েছিল। বাড়ি চলে এসেছি আমরা। কি ঠান্ডা, ওই ওরকম মাওবাদী না, ওরকম ভূতের মতো ভাবে সেজে এলো, ওইগুলি আমাদেরকে বাঁচিয়েছে। কানে যেটা বেরিয়েছিল সেটা অস্মির বাবার, মুখে মাস্কটা অস্মির বাবার, সব মানে ওই এখন শীতের তো কোনো কিছুই আমি নিজের কিচ্ছু বার করিনি, সব কিছু বার করতে হবে। এই তো 2 দিন শীতটা পড়েছে, গতকাল আর আজকে, তো বার করা হয়নি, এবার সব বার করতে হবে। অস্মির গিফট দেখায়, অস্মির গিফট, এই তো অস্মির গিফট দেখাই সবাইকে। অস্মি জানি এখন এই যে সেই জিলাপি, সে 1 পিস আনা হয়েছিল অস্মির জন্য, তো সেইটা খেতে এখন ব্যস্ত। এই যে এই একটা বেলুনের মতো এরকম অস্মি, এটা নিয়ে মনে হয় বেশ অনেক কটায় নেওয়া হয়ে গেল। আমার ভাই কিনে এনেছিল প্রথম, এর থেকে এর ডবলটা, তারপরে আমি এরকম একটা কিনে দিয়েছিলাম, তারপরে আবার এই একটা আর কি। এইরকমগুলো এখন খুব উঠেছে, সব বাচ্চা এগুলোকে দেখে একদম ছুটে চলে যাচ্ছে এগুলো নেওয়ার জন্য, এই যে এই এত কালারফুলের জন্য। তো অস্মির দিদা অস্মিকে একটা মুরগি, একটা হেন আর কি কিনে দিয়েছিল, তো সেটা পরে ঠিক ওনার পছন্দ হয়নি, তো
তো সেটা চেঞ্জ করে এটা, তো এটা ওদের দুজনকে কিনে দিল অস্মির বাবা, তোমরা দেখলে ওরটা আলাদা এরটা আলাদা, পরে আবার এটা চেঞ্জ করা হলো। এটা অস্মির বাবাই কিনেছে মেনলি। আর এই যে অস্মির গিফট থার জিপ, এটা গিফট করেছে ওই যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখলে, তো তার মা, মানে আমার তো মাইমা হয় সম্পর্কে, হ্যাঁ এটা আমার সম্পর্কে মাইমা হয়, আর অস্মির সম্পর্কে দিদা হয়, অস্মির ইয়াং দিদা অস্মিকে এই এত বড় একটা থার জিপ গিফট করেছে, যে দিদা অস্মির মায়ের থেকেও অনেক ছোট। মানে আমার যিনি মাইমা তিনি আমার থেকে অনেক অনেক ছোট, অনেক ছোট। কোনটা নেবে? এটা থার্ডটা? আচ্ছা এই না, এটা অস্মির গিফট। অস্মির দিদা হলো যিনি আগে গিফটটা দিয়েছেন, উনি হলেন আমার কাকিমার ভাইয়ের ওয়াইফ, মানে আমার ভাইয়ের নিজের মাইমা বা মামিমা, তার মানে আমারও সম্পর্কে মামিমা হচ্ছে, বয়স যাই হোক না কেন, তো আমার থেকে অনেক অনেক ছোট, অনেক ছোট। তো তিনি এখন আমার ওই অত অল্প বয়সে আমার মেয়ের দিদিমা হয়ে গেছে। তো সেই ইয়াং দিদিমার কাছ থেকে পাওয়া অস্মির জন্য এই গিফট। তবে এই গিফটটা পাওয়ার পর আমি জানি হয়তো এই ভিডিওটা আমার ওই দিদিমা, মানে আমার মাইমা অস্মির দিদিমাও দেখছে। অস্মির বাবা ভীষণ রাগারাগি করেছে, মানে পুরো রেগে পুরো বোম হয়ে গেছিল। তো অনেক খাওয়ানো বলছিলাম যে চলো খাবে চলো বা কোনো কিছু নেবে চলো, কিন্তু ওরা একটা গ্রুপে এসেছে, তো সেই জন্য আমাদের সাথে একা একা আসতে চাইলো না। তো মানে কাকিমার যে মা, মানে ওই দিদার সাথেও আমার দেখা হলো, সবার সাথে বেশ দেখা হলো, গল্প গুজব হলো, কিন্তু ওই অত টাকা দিয়ে অত দামি একটা গিফট দিয়েছে, আর সেই তুলনায় আমরা হয়তো ওকে কিছু সেরকমভাবে তাড়াহুড়োর চোটে কিছু দিতে পারিনি। তো সেটা মানে অস্মির বাবা এত রেগে গিয়েছিলো, আমাকে তো চিৎকার চেঁচামেচি করে পুরো মাথা আমার মানে পাগল করে দিয়েছে। কিন্তু আমি কি করব, আমার তো কিছু করার নেই, আর গিফট তো টাকা দিয়ে বিচার করা যায় না, যে যাকে ভালোবেসে যে যা খুশি দিতে পারে। কিন্তু এই এত দামি গিফট দিয়েছে বলে অস্মির বাবা পুরো পাগল হয়ে গেছে, আর তাকে তো কিছু বলতে পারছে না, আর আমাকে তো একদম পুরো মানে মাথা আমার পাগল করে দিচ্ছে, কেন এত টাকা দিয়ে গিফট দেবে, এত টাকা দামি কেন একটা গিফট কেন ওকে দেবে, আমরা তো সেরকমভাবে কিছুই দিইনি বা দিতে পারিনি, কারণ অত তাড়াহুড়োর মধ্যে অত ভিড়, বাবারে আজকে ভিড়, আজকে প্রথম রাস, কালকে দ্বিতীয় রাস, পরশু তৃতীয় রাস, মানে সেই জন্য আজকে প্রথম দিনেতেই এত ভিড়। আর অর্ধেক লোক আমাদের মঙ্গলপুরের, মানে আমার বাবার বাড়ির, যেন অর্ধেক লোক, এত লোক আমার চেনা মানুষ, কত লোকের সাথে যে আমার দেখা হয়েছে, আমার গ্রামের, আমার চেনা পরিচিত, আমার বাবার বাড়ির ওই সাইডের তো লোক তো আছেই, আবার আমার ইউটিউব ফ্যামিলির তরফ থেকেও, চলো যাই, ইউটিউব ফ্যামিলির তরফ থেকেও অনেকের সাথে দেখা হয়েছে, মানে একসাথে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি ভালো লেগেছে, মানে আমি তোমাদেরকে কি বলবো, অনেকেই চিনে সাহস করে আমার দিকে এগিয়ে এসে আমার সাথে কথা বলেছো, অনেকজনের সাথে দেখা হয়েছে, আবার অনেকে আমাকে চিনেছো কিন্তু সাহস করে এগিয়ে আসতে পারোনি, সেটা আমি অনেকের মুখ দেখেই বুঝতে পেরেছি, ওর বোঝা যায়। তো যাই হোক আর কি, যারা সাহস করে এগিয়ে এসেছে তাদের সাথে তো কথা বলে ভীষণ রকমভাবে ভালো লাগলো, আর যারা এগিয়ে আসোনি, এগিয়ে আসতেই পারতে, কথা হতো, দেখা হতো, খুব ভালো লাগতো। যাই হোক আমাদের আর কি এরা একদমই পুরো প্রি প্ল্যান ছিল না যে আমরা যাব, আর তোমাদের দাদাভাই ছুটিটাও হঠাৎ করেই পেয়েছে, তো ভাবলাম যে বাড়ি যখন এসেছে আর রাস যখন হচ্ছে চলো দেখে আসি, তো সেরকমভাবেই দেখতে যাও। তো চলো, প্যাকেটটা খুলে দিলি এর মধ্যে তুই। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে। ঠিক কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আমার ওই থার্ড গাড়িটার থেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে, সেজন্য এটা হাতে নিয়ে এরকম করেই যাচ্ছি। মেয়ের খেলনা, মেয়ে কতটা কি পছন্দ করবে জানি না, মেয়ের মাই নিয়ে খেলা করে, মেয়ের মায়ের সব থেকে বেশি পছন্দের হয়।